Hello viewers, welcome to Badmas platform powered by O2 Academia. আমি সুব্রদীপ ঘোষ। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বায়োটেকনোলজি অর্থাৎ জৈব প্রযুক্তি। তার এই শব্দটি যদি উল্লেখ করা যায় তাহলে বায়োটেকনোলজি বলতে বায়ো অর্থাৎ জীব বা লাইফকে বোঝানো হয় এবং টেকনোলজি অর্থাৎ প্রযুক্তিকে বোঝানো হয়। অর্থাৎ আমরা জৈব প্রযুক্তি এই বিষয়টি আজকে আলোচনা করব। এই বিষয়টি সম্পর্কে আমি একটু কয়েকটি কথা উল্লেখ করি যে এই বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে এই বিষয়টির মাধ্যমে আমরা কোনো অর্গানিজম বা জীবকে আমরা মডিফাইড করতে পারি। অর্থাৎ দ্য প্রসেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অর মডিফিকেশন অফ দ্য অর্গানিজম। অর্থাৎ প্রতিটি জীবের উন্নতিকরণের জন্য এই পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই পদ্ধতির সাহায্যে আমরা মডিফাইড অর্গানিজম বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জিনগতভাবে উন্নত জীবকে তৈরি করা যায় এই প্রক্রিয়ার সাহায্যে। দেখে নেওয়া যাক কিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। Biotechnology. Biotechnology deals with techniques of using live organisms or enzymes from organisms to produce products and processes useful to humans. Molecular manipulation of specific genes is one of the very popular areas of research in biotechnology. These genes, therefore, should be either isolated or artificially synthesized before they are manipulated and used for transformation, leading to the production of transgenic plants and animals. অর্থাৎ জৈব প্রযুক্তি এই প্রক্রিয়ার সাহায্যে আমরা কিছু টেকনিক্স বা পদ্ধতিকে ব্যবহার করি যে পদ্ধতির সাহায্যে আমরা উন্নত জীব বা জিনগতভাবে উন্নত জীবকে তৈরি করা হয়। সেখানে কিছু উৎসেচক, নির্দিষ্ট কিছু প্রোটিন সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখে নেওয়া যাক এই বায়োটেকনোলজি প্রসেসের মধ্যে আমরা কতগুলি শব্দ সম্পর্কে পরিচিত হই। যদি প্রথম শব্দ বলা হয় তাহলে শব্দটি হলো ট্রান্সজেনেসিস। ট্রান্সজেনেসিস, এই ট্রান্সজেনেসিস প্রক্রিয়াটিকে আমরা সংক্ষিপ্তভাবে যদি বলা হয় তার মানে আমরা ডোনার অর্গানিজম মানে দাতা যে জীব তার থেকে কোনো একটি জিনকে সংগ্রহ করে সেটি হোস্ট অর্গানিজম মানে পোষক জীবের মধ্যে প্রবেশ করানো হয় যাতে সেই পোষক জীবটির উন্নতিকরণ সম্ভব হয়। তাহলে এই প্রক্রিয়াটিকে আমরা বলবো ট্রান্সজেনেসিস অর্থাৎ ট্রান্সফার অফ দ্য জিন ফ্রম ডোনার অর্গানিজম টু হোস্ট অর্গানিজম। অর্থাৎ দাতা জীব থেকে হোস্ট বা পোষক জীবের মধ্যে যে স্থানান্তর জিনের তাকে বলা হচ্ছে ট্রান্সজেনেসিস। আর এই প্রক্রিয়াতে যে জিনটিকে ট্রান্সফার করা হয় দাতা জীব থেকে পোষক জীবের মধ্যে সেই জিনটিকে বলা হয় ট্রান্সজিন। এবং যে জীবটি উন্নতি হয় জিনগতভাবে তাকে বলা হয় ট্রান্সজেনিক অর্গানিজম। সেটা প্ল্যান্টও হতে পারে, আবার সেটা অ্যানিমালসও হতে পারে। যদি প্ল্যান্টস হয় তাকে বলা হবে ট্রান্সজেনিক প্ল্যান্টস, যদি অ্যানিমালস হয় তাকে বলা হবে ট্রান্সজেনিক অ্যানিমালস। স্ট্রিমস অফ বায়োটেকনোলজি অর্থাৎ বায়োটেকনোলজির যতগুলি ভাগ আছে সেই ভাগগুলো সম্পর্কে আমরা চিনে নিই এবং সেগুলোকে নানা রকম বর্ণ সাহায্যে উল্লেখ করা হয়। কিরকম দেখে নেওয়া যাক। কালার অ্যাপ্লিকেশন, রেড হেলথ অ্যান্ড মেডিকেল, পিঙ্ক হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড লেজার, গ্রিন এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং, হোয়াইট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, গ্রে এনভায়রনমেন্ট, ইয়েলো ফুড প্রসেসিং অ্যান্ড নিউট্রিশন, brown improving living conditions in arid and desert areas, blue sustaining water resources, gold to improve the processing of biological data, purple connect biotechnology with the rest of society,
ডার্ক bioterrorism and biowarfare, light protection against accidents and misuse of biotechnology, biocontainment system, biomonitoring। অর্থাৎ প্রতিটা যে ফিল্ড তাকে একটি নির্দিষ্ট বর্ণের সাহায্যে উল্লেখ করা হচ্ছে। এই বর্ণগুলি সাহায্যে বায়োটেকনোলজির বিভিন্ন যে ক্ষেত্রগুলি বা জৈব প্রযুক্তির ক্ষেত্রগুলি সেগুলোকে উল্লেখ করা যায়। এবার আসি আমরা বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তির অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মধ্যে বা মেথডের মধ্যে। তো সেই মেথডটির নাম কি? সেই মেথডটির নাম হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অর্থাৎ আরডিটি। এটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার সাহায্যে আমরা জিনগতভাবে উন্নত জীবকে তৈরি করা হয়। সেটা কিভাবে করা হয় সেটা সংক্ষিপ্তভাবে আমরা কিছু পদ্ধতি বা ধাপগুলি উল্লেখ করা যায়। The in 1972, Paul Berg, Stanley Cohen, and Herbert Boyer invented the technique of recombinant DNA technology। এনারা হচ্ছেন এই পদ্ধতির আবিষ্কারক, যার মাধ্যমে বহু প্রাণী বা বহু মানুষের বা বলা যেতে পারে আমাদের বহু প্রাণীর উন্নতি ঘটছে বা বিভিন্ন ক্ষেত্রে এর সুফল পাওয়া যাচ্ছে। টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অর্থাৎ এখানে যে সমস্ত এই পদ্ধতিতে যে সমস্ত উপাদানগুলি ব্যবহার করা হয় সেই উপাদানগুলি আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিই যে কি কি সেই উপাদানগুলি, তাদের মধ্যে অন্যতম রেস্ট্রিকশন এনজাইমস টু ক্লিক দ্য ডিএনএ স্ট্র্যান্ডস অ্যাট দ্য রেস্ট্রিকশন সাইট। অর্থাৎ এই রেস্ট্রিকশন এনজাইমসটি একটা নির্দিষ্ট সাইটে গিয়ে সেই ডিএনএকে বা নিউক্লিক অ্যাসিডকে ক্লিভ করে, অর্থাৎ কাটিং করে, কারণ সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় জিনটিকে সংগ্রহ করতে পারি। দ্বিতীয় লেখা রয়েছে প্লাসমিড ক্লোনিং ভেক্টরস ব্যাকটেরিয়াল সার্কুলার ডিএনএ ইজ ইউজড অ্যাজ এ ভেক্টর ফর দ্য ফরেন জিন। অর্থাৎ যে জিনটিকে আমি সংগ্রহ করছি ডোনার অর্গানিজম থেকে বা দাতা জীব থেকে, সেই জিনটিকে যে ডিএনএর মাধ্যমে আমি পোষক জীবের মধ্যে বা পোষক জীবের মধ্যে প্রবেশ করাবো, সেই ভেক্টর বা বাহক হলো প্লাসমিড। প্লাসমিড কি? এই প্লাসমিড হচ্ছে ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক সেলের এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, যেটাকে সার্কুলার বা বৃত্তীয় এবং যার মাধ্যমে আমরা জিনটাকে বহন করে নিয়ে যেতে পারি। 3 নম্বর অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস ফর দ্য সেপারেশন অ্যান্ড আইসোলেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্টস। এটি একটি পদ্ধতি যেটি একটি জেল স্ল্যাব বা জেল ইলেকট্রোফোরেসিস। সেই জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা প্রধানত নিউক্লিক অ্যাসিডের যে ফ্র্যাগমেন্টসগুলো পাওয়া যায় বা খণ্ডগুলো পাওয়া যায়, সেই ফ্র্যাগমেন্টসগুলোকে তার লেন্থ অনুযায়ী আমরা পৃথকীকৃত করতে পারি। তা সেই প্রক্রিয়াগুলো আমরা একটু পরেই আলোচনা করব যে ছবির সাহায্যে যে কিভাবে সেগুলি করা হয়। ট্যাগ পলিমারেজ, এই ট্যাগ পলিমারেজ হচ্ছে একটি ব্যাকটেরিয়া থেকে নেওয়া হয়। এটি একটি উৎসেচক যেটা অনেক তাপমাত্রাতেও সহ্য করেও কিন্তু তার কার্যটি করতে পারে, অর্থাৎ একটি হিট রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বা হিট রেজিস্ট্যান্ট এনজাইমস। সেই নাম কি? তার নাম হলো থার্মাস অ্যাকোয়াটিকাস। ট্যাগের পুরো কথা হলো থার্মাস অ্যাকোয়াটিকাস। যে থার্মাস অ্যাকোয়াটিকাসের এনজাইমটি নাম হলো থার্মাস অ্যাকোয়াটিকাস পলিমারেজ, which is used in the PCR method। PCR পুরো কথা কি? PCR এর পুরো কথা হলো পলিমারেজ চেন রিঅ্যাকশন। যে পলিমারেজ চেন রিঅ্যাকশন হচ্ছে একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা একটি জিন অংশ থেকে তার অনেকগুলি কপি তৈরি করতে পারি। সেই পদ্ধতিও আমরা আলোচনা করব আজকের এই ক্লাসে। অর্থাৎ এই পিসিআর মেথডের সাহায্যে আমরা কোনো একটা নির্দিষ্ট জিনের অ্যাম্প্লিফিকেশন ঘটাচ্ছি, অর্থাৎ অ্যাম্প্লিফিকেশন অফ দ্য জিন অফ ইন্টারেস্ট। পরবর্তী লাইগেজ এনজাইম ফর জয়েনিং দ্য ফ্র্যাগমেন্টস অফ ডিএনএ। অর্থাৎ যে ডিএনএ খণ্ডগুলি রয়েছে সেই ডিএনএ খণ্ডগুলিকে সংযুক্ত করার কাজে প্রধানত যে উৎসেচককে ব্যবহার করা হয় সেই উৎসেচকটি হলো লাইগেজ উৎসেচক, যার মাধ্যমে আমি দুটি ডিএনএ খণ্ডকে সংযুক্ত করা যায়। এখানে যে ছবিটি তোমরা দেখছো, এই ছবিটি একটি উদাহরণ যে কিভাবে সেটি সম্পন্ন করা হয়। তাই এখানে হচ্ছে দাতা কোষ, যে দাতা কোষের থেকে ফরেন ডিএনএটিকে সংগ্রহ করা হয়, সেটাকে একটি উৎসেচকের মাধ্যমে ভেঙে দেওয়া হয়, তার নাম রেস্ট্রিকশন এনজাইম। অর্থাৎ এই ফরেন ডিএনএটাকে ভেঙে দেওয়া হলো।
ভেঙে দেওয়ার পর এটি আরেকটি ব্যাকটেরিয়ার কোষ, যে ব্যাকটেরিয়ার কোষে ভেক্টর প্লাজমিডকে ব্যবহার করা হচ্ছে, যেটা হচ্ছে সার্কুলার ডিএনএ। এই প্লাজমিডকে সঙ্গে এই জিনটিকে আমরা সংযুক্ত করছি লাইগেজ উৎসেচকের সাহায্যে। তাহলে এই হলো প্লাজমিড আর এই হলো জিন। তাহলে জিনটাকে সংযুক্ত করা হলো প্লাজমিডের সঙ্গে। তাহলে এখন যেটি তৈরি হলো তার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএকে হোস্ট ব্যাকটেরিয়াম এর মধ্যে প্রবেশ করানো হয় এবং সেখান থেকে তার ক্লোন তৈরি করা হয়। Clones of engineered bacteria in a medium, recombinant product, downstreaming, separation and purification of the product। অর্থাৎ যে জিনটি এই হোস্ট অর্গানিজমের মধ্যে বা পোষক জীবের মধ্যে প্রবেশ করানো হলো, সেখান থেকে যে আমরা প্রোটিন পেলাম, সেই প্রোটিনটি আমরাকে কি করা হলো, সেপারেশন করা হলো এবং পিউরিফিকেশন করা হলো, এবং সেই প্রোটিনটি কি কার্য করে সেটাকে অধ্যয়ন করা হলো এই প্রক্রিয়ার মাধ্যমে। এবার দেখে নেওয়া যাক ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি যে ধাপগুলি রয়েছে বা স্টেপসগুলি রয়েছে সেগুলো সম্পর্কে, যে কি কি পদ্ধতির মাধ্যমে এই কার্যটি করা হয় বা এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। দেখো, প্রথমে লেখা রয়েছে আইসোলেশন অফ এ স্পেসিফিক জেনেটিক মেটেরিয়াল অর ডিএনএ। অর্থাৎ আমি যে জীব থেকে জিনটিকে সংগ্রহ করব, সেই জীবের কে সংগ্রহ করা হয়, অর্থাৎ তার নিউক্লিক অ্যাসিডটাকে সংগ্রহ করা হয়। আইসোলেশন অফ এ স্পেসিফিক জেনেটিক মেটেরিয়াল অর ডিএনএ কিভাবে করা হয় সেটার জন্য দ্য রিমুভাল অফ প্লাজমিড অর জিনোমিক ডিএনএ ফ্রম সেলস বাই ইউজিং এনজাইমস ইজ টার্মড অ্যাজ আইসোলেশন। অর্থাৎ ডোনার অর্গানিজমকে সংগ্রহ করে তার উপর উৎসেচক প্রয়োগ করে সেই উৎসেচকের সাহায্যে সেখান থেকে আমরা নিউক্লিক অ্যাসিডগুলোকে সংগ্রহ করি। কিভাবে করা হয় এবার উৎসেচকগুলো জেনে নেওয়া যাক। যদি হয় ব্যাকটেরিয়া, তার ক্ষেত্রে লাইসোজাইম। যদি হয় উদ্ভিদ কোষ, তার ক্ষেত্রে সেলুলোজ। যদি হয় ফাঙ্গাস, তাহলে তার ক্ষেত্রে কাইটিনেস। যদি হয় আরএনএ, তার ক্ষেত্রে রাইবোনিউক্লিয়েস। যদি হয় প্রোটিন, তাহলে তার ক্ষেত্রে প্রোটিয়েস। অর্থাৎ এই উৎসেচকগুলি প্রধানত ব্যবহার করা হয় এই সমস্ত নিউক্লিক অ্যাসিড সংগ্রহের ক্ষেত্রে। দ্বিতীয় ধাপে লেখা রয়েছে কাটিং অফ ডিএনএ অ্যাট স্পেসিফিক লোকেশনস। অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের একটা নির্দিষ্ট জায়গায় সেই জেনিক অংশটিকে কাটিং করা হয়। এবার যে জায়গাটা কাটিং করা হয় তাকে বলা হয় রেস্ট্রিকশন সাইট। অর্থাৎ একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্সটি নিউক্লিওটাইড সিকোয়েন্স, যে সিকোয়েন্সে এই এনজাইমটি তার নির্দিষ্ট কার্যটি অর্থাৎ কাটিং করে, এবং সেটি হলো প্রধানত এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। DNA is fragmented by using restriction endonucleases, which cleave the DNA at the restriction site. Example, EcoR1 source E. coli RY13, recognition site 5' GAA TTC, অর্থাৎ এটা হলো রেস্ট্রিকশন সাইট। এই সাইটটাতে সে কাট করবে 5' to 3'। আর ঠিক উল্টো দিকটা যদি আমরা দেখি 3' to 5', তাহলে রিভার্স সিকোয়েন্স CTTAAG, অর্থাৎ এটা হলো রেস্ট্রিকশন সাইট। এবার আসি আমরা পরবর্তী আলোচনায়। এবার দেখে নেওয়া যাক তৃতীয় ধাপ, অর্থাৎ আইসোলেশন অ্যান্ড সেপারেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্টস। আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এর মাধ্যমে নিউক্লিক অ্যাসিডকে নির্দিষ্ট সাইটে, রেস্ট্রিকশন সাইটে কাট করার পর আমরা পেলাম ফ্র্যাগমেন্টস অফ দ্য নিউক্লিক অ্যাসিড, এবং সেই ফ্র্যাগমেন্টসগুলো থেকে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে বা সেপারেট করে নিতে হবে আমাদের যে জিনটি প্রয়োজনীয়। কিভাবে করতে হবে সেটির জন্য দরকার একটি পদ্ধতি যার নাম জেল ইলেকট্রোফোরেসিস। তা কি করা হয়? The DNA fragments are separated by a technique known as gel electrophoresis. এখানে যেটি ইউজ করা হয় সেটি হচ্ছে কম্পোজিশন 11 বায়োস। কি উপাদান আছে তার মধ্যে? ডি গ্যালাক্টোজ অ্যান্ড 3,6 অ্যানহাইড্রো এল গ্যালাক্টোজ, এই উপাদানটি ব্যবহার করা হয়। তো এই 11 সেলটি কোথেকে পাওয়া যায়?
এই অ্যাগারোস জেলটি প্রধানত একটি শৈবাল থেকে পাওয়া যায়, অর্থাৎ অ্যালগি, যার নাম জেলিডিয়া। এই শৈবাল থেকে এই অ্যাগারোস জেলটি পাওয়া যায় এবং সেটিকে এই জেল স্ল্যাব তৈরি করার কাজে ব্যবহার করা হয়। এটি হলো সেই জেল স্ল্যাবটি, যার মধ্যে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, যে জায়গাতে স্যাম্পলগুলোকে দেওয়া হয়। কিভাবে দেওয়া হয়? এখানে নিউক্লিক অ্যাসিডগুলোকে প্রথমে নেওয়া হয় এবং সেখানে মাইক্রোপিপেটের সাহায্যে সেই নির্দিষ্ট ওয়েলের মধ্যে সেই নিউক্লিক অ্যাসিডগুলোকে দেওয়া হয়। দেওয়ার পর একটা নির্দিষ্ট ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা হয় এবং সেই ফিল্ডের মাধ্যমে ফ্র্যাগমেন্টসগুলো, লঙ্গার যে ফ্র্যাগমেন্টস, সেগুলো ওপরে ব্যান্ড তৈরি করে আর তার নিচে থাকে শর্ট ব্যান্ডগুলো। সেগুলোকে আমরা আইডেন্টিফাই কী করে করব? তার জন্য প্রধানত ব্যবহার করা হয় ইটিবিআর, অর্থাৎ ইথিডিয়াম ব্রোমাইড, এবং সেই ইথিডিয়াম ব্রোমাইডের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনটি সেটিকে আইডেন্টিফাই করতে পারবো এবং তার জন্য একটি বিশেষ বর্ণ প্রদর্শন করে, সেটি হলো অরেঞ্জ কালার, এবং সেটি আমরা ইউভি রেডিয়েশন বা আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের মাধ্যমে সেটাকে আমরা অবজার্ভ করি বা পর্যবেক্ষণ করি যে সেই ডিএনএ ব্যান্ডটি কোথায় পাওয়া যায়। এইটা হচ্ছে সেই পদ্ধতি। পরবর্তী ধাপ, আমরা যে জিনটি সংগ্রহ করলাম জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে, সেই জিনটির অনেকগুলি কপি, সেগুলোকে সংখ্যা বৃদ্ধি করা হয়। সেই সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে বলা হয় পিসিআর, অর্থাৎ পলিমারেজ চেন রিঅ্যাকশন। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ার সাহায্যে আমরা একটি নির্দিষ্ট জিনকে যতগুলো সংখ্যক কপি বা তার সংখ্যা বৃদ্ধি প্রয়োজন সেটা করা যায়। কিভাবে করা যায় দেখে নেওয়া যাক পিসিআর সম্বন্ধে। Amplification of the gene of interest using polymerase chain reaction, PCR. PCR was discovered by Carey Mullis in 1985, অর্থাৎ আবিষ্কারক হলেন ক্যারি মুলিস। PCR can produce multiple copies, even billions, of the gene of interest in vitro. In vitro কথাটি মানে হলো আউটসাইড দ্য লিভিং অর্গানিজম, অর্থাৎ জীবদেহের বাইরে, ইনভিট্রো। এর বিপরীত শব্দটি কি? এই বিপরীত শব্দটিকে বলা হয় ইন ভিভো। তাহলে ইনভিট্রো মানে আউটসাইড দ্য লিভিং অর্গানিজম, জীবদেহের বাইরে। তাহলে জিন অফ ইন্টারেস্ট ইন ভিট্রো হুইচ ইজ কল্ড অ্যাম্প্লিফিকেশন। তাহলে পিসিআর মেথডের প্রধান কার্য হলো যে নিউক্লিক অ্যাসিডের যে ফ্র্যাগমেন্টসগুলো রয়েছে তার থেকে অনেকগুলি কপি বা সংখ্যা বৃদ্ধি করা। কিভাবে করা হয়? তার মধ্যে 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপটিকে বলা হয় ডিন্যাচুরেশন, দ্বিতীয় ধাপটি হলো অ্যানিলিং এবং তৃতীয় ধাপটি হলো এলংগেশন অথবা থার্মাল সাইকেল। এটাকে আমরা থার্মাল সাইকেল এই শব্দটিও ব্যবহার করা যায়। কি করা হয়? তা প্রধানত এটা ধরে নেওয়া যাক সেই জিনটি যার ডাবল স্ট্র্যান্ডেড বা দ্বিতন্ত্রী, যার একটি স্ট্র্যান্ড হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম এবং বিপরীত স্ট্র্যান্ডটি হলো 5 প্রাইম টু 3 প্রাইম, অর্থাৎ এটি হলো ডাবল স্ট্র্যান্ডেড অ্যান্টি প্যারালাল। এই যে জিন অংশটি, এই জিনের মধ্যে এই যে বন্ধনীগুলো রয়েছে, এই বন্ধনীগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধনী, অর্থাৎ এটি হলো হাইড্রোজেন বন্ধনী। হাইড্রোজেন বন্ধনী এটি প্রধানত দু রকমের হয়। জিসি, তার মধ্যে 3টি হাইড্রোজেন বন্ধনী থাকে, এবং এডি, তার মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধনী থাকে। তার মানে গুয়ানিন এবং সাইটোসিন, তার মধ্যে 3টি হাইড্রোজেন বন্ধনী, এবং অ্যাডেনিন এবং থাইমিন, তার মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধনী। তা এই বন্ধনীগুলিকে প্রথম ধাপ অর্থাৎ ডিন্যাচুরেশন প্রক্রিয়ায় ভেঙে দেওয়া হয়, অর্থাৎ হাইড্রোজেন বন্ধনীগুলোকে ভেঙে দেওয়া হয়। সেই তাপমাত্রা কত? এখানে প্রধানত 94 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইউজ করা হয়। এই তাপমাত্রাতে ডিএনএ দ্বিতন্ত্রী যে গঠন সেটি একতন্ত্রী গঠনে পরিণত হয়। এটি একটি তন্ত্রী, এটি একটি তন্ত্রী, মানে এটা সিঙ্গেল স্ট্র্যান্ড, এটা আরেকটা সিঙ্গেল স্ট্র্যান্ড, যাদের হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙে গেছে। তাহলে হাইড্রোজেন বন্ধনী ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় ডিন্যাচুরেশন, যেখানে
প্রায় 94°C তাপমাত্রাকে ব্যবহার করা হয়। পরবর্তী অ্যানিলিং। অ্যানিলিং প্রক্রিয়াটি প্রধানত 54°C এই তাপমাত্রায় ব্যবহার করা হয়। কি করা হয়? সেখানে প্রধানত ডিএনএ প্রাইমার ব্যবহার করা হয়। যে ডিএনএ প্রাইমার প্রধানত এই তন্ত্রীগুলোর সঙ্গে সংযুক্ত হয়। 3' এন্ডে তারা সংযুক্ত হচ্ছে। এগুলো হচ্ছে ডিএনএ প্রাইমার। তাহলে ডিএনএ প্রাইমারগুলো সংযুক্তিকরণের যে প্রক্রিয়া সেটি প্রায় 54°C তাপমাত্রায় ঘটে এবং সেটি প্রক্রিয়াটিকে বলা হয় অ্যানিলিং অফ প্রাইমার। পরবর্তী ধাপ এলংগেশন অথবা থার্মাল সাইকেল। এইবার আমাদের পরবর্তী যে ধাপটি, সেই ধাপটি 72°C তাপমাত্রায় সম্পন্ন করা হয়। এই তাপমাত্রাতে ব্যবহার করা হয় এমন একটি উৎসেচক যে উৎসেচকটি তাপমাত্রাকে সহ্য করতে পারে, অর্থাৎ সেই তাপমাত্রাতেও কার্যক্ষমতা বজায় রাখতে পারে। তাই তার নাম ট্যাগ পলিমারেজ অর্থাৎ থার্মাস অ্যাকুয়াটিকাস পলিমারেজ, যে ব্যাকটেরিয়া থেকে এটি সংগ্রহ করা হয়। তো সেই উৎসেচকটি ব্যবহার করে এখানে তন্ত্রীগুলি তৈরি করা হয় বা নতুন তন্ত্রীগুলি তৈরি করা হয়, যার ফলে আমরা একটি ডিএনএ খণ্ডক থেকে আমরা দুটি ডিএনএ খণ্ডক পাই। এখানেও তাই, দুটি ডিএনএ খণ্ডক এখান থেকে পাওয়া যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটি ডিএনএ খণ্ডক থেকে আমরা দুটি ডিএনএ খণ্ডক উৎপন্ন করি। এই প্রক্রিয়াটিকে বলা হয় থার্মাল সাইকেল অথবা ইলংগেশন প্রসেস। তাহলে আমরা পিসিআর পদ্ধতির মাধ্যমে একটি জিন খণ্ডক থেকে আমরা তার সংখ্যা বৃদ্ধি করি। পরবর্তী এটাকে বলে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পরবর্তী ধাপ, পঞ্চম যে ধাপটি, তাকে বলে লাইগেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট ইনটু ভেক্টর। অর্থাৎ যে প্লাসমিড কে ব্যবহার করা হচ্ছে ভেক্টর হিসাবে, তার মধ্যে এই জিন অংশটি বা জিন খণ্ডকটিকে সংযুক্ত করা হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় লাইগেশন। তাহলে কার সাহায্যে করা হয়? এটা প্রধানত একটি উৎসেচককে ব্যবহার করা হয়, যে উৎসেচকের নাম লাইগেজ। The DNA fragments are ligated by the enzyme ligase. Example, plasmid vector PBR322, plasmid P for plasmid, PR, Bolivar and Rodriguez, size 4.3 kb। অর্থাৎ প্লাসমিড হচ্ছে ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক সেলের একটি সার্কুলার ডিএনএ, যাকে ভেক্টর হিসাবে ব্যবহার করা হয় এবং সেই ভেক্টরের মাধ্যমে আমার প্রয়োজনীয় জিনটিকে সংযুক্ত করা হয়। এই প্রক্রিয়াটি করা হয় লাইগেজ উৎসেচকের সাহায্যে। প্রক্রিয়াটির নাম লাইগেশন। পরবর্তী ধাপ ইনসারশন অফ আরডিএনএ ইনটু হোস্ট সেল। অর্থাৎ পোষক দেহের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ কে প্রবেশ করানো, যেটা আমি আরেকবার সেই ছবিটি দেখাচ্ছি, এই ছবির মাধ্যমে সেটি করা হয়। অর্থাৎ এই ছবিটি, এই যে প্রক্রিয়া, এই যে ফরেন জিন, সেই ফরেন জিনটিকে প্লাসমিড ডিএনএর সঙ্গে সংযুক্ত করা হলো, এটা তৈরি হলো রিকম্বিনেন্ট ডিএনএ এবং রিকম্বিনেন্ট ডিএনএকে হোস্ট ব্যাকটেরিয়াম বা পোষক দেহের মধ্যে প্রবেশ করানো হয়। এবার insertion of recombinant DNA to host cell. If a recombinant DNA bearing a gene for resistance to an antibiotic, example ampicillin, is transferred into E. coli cells, the host cells become transformed, method transformation, into ampicillin resistant cells. The ampicillin resistance gene in this case is called a selectable marker. এই প্রক্রিয়ায় আরডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএকে হোস্ট সেল বা পোষক কোষের মধ্যে প্রবেশ করানো হয়। 7 নম্বর ধাপ অবটেনিং দ্য ফরেন জিন প্রোডাক্ট। অর্থাৎ যে ফরেন জিনটি প্লাসমিড ভেক্টরের মাধ্যমে হোস্ট অর্গানিজমের মধ্যে প্রবেশ করানো হলো, এবার দেখে নেওয়া যাক সেই জিন থেকে কি প্রোটিন তৈরি হয় এবং সেই প্রোটিনটি কি কার্য করে। তাহলে সেই যে প্রোটিনটি এখান থেকে সংগ্রহ করা হয়, সেই প্রোটিনটি the foreign gene gets expressed under appropriate conditions. The cultures may be used for extracting the desired protein, recombinant protein, and then purifying it by using different separation techniques.
অর্থাৎ সেই ফরেন জিন যেটি প্লাজমিড ভেক্টরের মাধ্যমে প্রবেশ করানো হলো হোস্ট সেলের মধ্যে, এখন সেই ফরেন জিন থেকে প্রোটিন তৈরি হয় নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, এবং সেই প্রোটিনটিকে শনাক্ত করে তাকে পরিশ্রুতকরণ করে সেটিকে কার্যে লাগানো হয় যে সেটি প্রধানত কি কার্য করে বা তার নির্দিষ্ট কার্যটি দেখা হয়। অষ্টম যে ধাপ তাকে বলা হয় ডাউনস্ট্রিম প্রসেসিং। আফটার কমপ্লিশন অফ দ্য বায়োসিন্থেটিক স্টেজ, দ্য প্রোডাক্ট ইজ সাবজেক্টেড টু এ সিরিজ অফ প্রসেসেস ইনক্লুডিং সেপারেশন অ্যান্ড পিউরিফিকেশন। অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে প্রোটিনটি পাওয়া গেল সেই প্রোটিনটিকে সেপারেশন করা হয় এবং পিউরিফিকেশন করা হয় এই প্রক্রিয়ার সাহায্যে, তাকেই বলা হয় ডাউনস্ট্রিম প্রসেসিং। অর্থাৎ এখানে ফরেন ডিএনএ, ভেক্টর ডিএনএ তার সঙ্গে সংযুক্ত করা হয়, এটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ, এবং সেই রিকম্বিনেন্ট ডিএনএকে পোষক দেহের মধ্যে প্রবেশ করিয়ে তার থেকে প্রোটিনটিকে উৎপাদন করা হয় এই প্রক্রিয়ার সাহায্যে। এটি হলো বিভিন্ন উপাদান, এর মধ্যে ট্যাং রয়েছে, জেলিক অ্যাসিড রয়েছে, এবং এটা হচ্ছে বিভিন্ন রকম পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে এই স্ল্যাবটিকে ইউজ করা হচ্ছে এবং সেই স্ল্যাব থেকে নির্দিষ্ট প্রোটিনগুলোকে পাওয়া যাচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে। এটি হচ্ছে তার প্রক্রিয়াগত ধাপগুলি, সেগুলি। এই প্রক্রিয়ার সাহায্যে প্রধানত আমরা বিভিন্ন রকম উপাদানগুলি তৈরি করে থাকি। তার একটি উদাহরণ দেওয়া যায়। আমরা যদি বলি যে ইনসুলিন হরমোন, যে প্রথম আবিষ্কৃত ইনসুলিন হরমোন, তাহলে প্রথম যে প্রক্রিয়ায় ইনসুলিন হরমোনকে তৈরি করা হয় সেটি হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়াকে ব্যবহার করে সেই জিনটি থেকে প্রধানত ইনসুলিন হরমোন তৈরি করা হয়, যে ইনসুলিন হরমোনকে আমরা ইউমিউলিন বলে উল্লেখ করি। অর্থাৎ এই সমস্ত ব্যাকটেরিয়াকে ব্যবহার করে আমাদের যেগুলো প্রয়োজনীয় যে উপাদান তার মধ্যে সেটা বিভিন্ন রকম হরমোন হতে পারে, বিভিন্ন রকম উপাদান হতে পারে, যেগুলোকে এই পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। তার একটি উদাহরণ হিউমিউলিন অর্থাৎ হিউম্যান ইনসুলিন, যেটা সাহায্যে বিভিন্ন ডায়াবেটিক যারা পেশেন্ট রয়েছে বা ডায়াবেটিস যারা রুগী রয়েছে যাদের শর্করা মাত্রা বেশি থাকে রক্তে, সেটিকে কমানো যায়। দ্বিতীয় যে উদাহরণটি আমি উল্লেখ করছি সেই উদাহরণটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, সেটি হচ্ছে জিএমও ক্রপ, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ক্রপগুলি। অর্থাৎ তার মধ্যে অন্যতম হচ্ছে বিটি কটন। তো বিটি কটনের বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থোরিনজিয়ানসিস। তা ব্যাসিলাস থোরিনজিয়ানসিস বা যেটাকে সংক্ষেপে বিটি বলা হয়, সেই ব্যাকটেরিয়ার থেকে যে জিনটিকে সংগ্রহ করা হয় সেটা কি জিন? তাহলে আমরা কি নামটি ব্যবহার করলাম? সেটি হলো ব্যাসিলাস থোরিনজিয়ানসিস। একেই আমরা সংক্ষেপে বলে থাকি বিটি। তা এই ব্যাকটেরিয়া থেকে প্রধানত যে জিনটিকে সংগ্রহ করা হয় তাকে বলা হয় ক্রাইজিন, এবং সিআরওয়াই জিন থেকে প্রধানত সিআরওয়াই প্রোটিন তৈরি হয়, এবং এই প্রোটিনটি কে প্রধানত কি কাজে ব্যবহার করা হয়? এটিকে প্রধানত পেস্ট রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করা হয়। এই পেস্ট রেজিস্ট্যান্স কি কাজ করে? অর্থাৎ এই উদ্ভিদের যেগুলো পেস্ট বা ক্ষতিকারক জীব, তারা এগুলোকে গ্রহণ করলে তারা সেই প্রোটিনটি তাদেরকে ধ্বংসপ্রাপ্ত করে। অর্থাৎ বাইরে থেকে কোনো রকম পেস্টিসাইড দেওয়ার প্রয়োজন হয় না। কারণ পেস্টিসাইড যদি আমরা কৃষি জমিতে ব্যবহার করি বা ফসল ফলানোর ক্ষেত্রে ব্যবহার করি, সেটি যদি বেশি মাত্রায় ব্যবহার করা হয় বা সেটি জৈব বিবর্ধনের মাধ্যমে আমাদের কিন্তু বিভিন্ন জীবের মধ্যে প্রবেশ করতে পারে এবং নানা রকম ব্যাধি ঘটাতে পারে। তা সেইটি থেকে রোধ করার জন্য আমরা এই প্রোটিনগুলোকে প্রবেশ করাচ্ছি বা উৎপাদন করাচ্ছি, যাতে এই সমস্ত জীব ক্ষতিকারক জীব থেকে বা পেস্ট থেকে রক্ষা পায়। অর্থাৎ এটি পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ হিসেবে উল্লেখ করা যায়। তা
আমি কতগুলো উল্লেখ এখানে করছি। টক্সিন সিনথেসাইজিং প্রোটিনস। টক্সিন সিনথেসাইজিং প্রোটিনসের মধ্যে অন্যতম হচ্ছে CRY1AC অ্যান্ড CRY2AB, যেটা নিয়ন্ত্রণ করে প্রধানত কটনের পেস্ট, তার নাম বোল ওয়ার্মসকে। CRY1AB যেটা কন্ট্রোল করে কর্ন বোরার। CRY3AB কন্ট্রোল করে কোলোরাডো পোটাটো বিটল। CRY3BB কন্ট্রোলস কর্ন রুটওয়ার্ম। অর্থাৎ এগুলো বিভিন্ন প্রকার CRY প্রোটিন বা জিন, যেগুলো বিভিন্ন প্রকার ফসলের বা বিভিন্ন প্রকার উদ্ভিদের ক্ষতিকারক যে জীবগুলি অর্থাৎ পেস্টগুলি, সেগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। অর্থাৎ এটা পেস্ট রেজিস্ট্যান্ট হিসাবে কাজ করে। এখানে আরেকটি যে উদাহরণ দেওয়া হয়েছে, প্রধানত অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এখান থেকে এই যে ভেক্টরটি গ্রহণ করা হয় সেটা হচ্ছে টিআই প্লাজমিড, অর্থাৎ টিউমার ইনডিউসিং প্লাজমিড। তাহলে সেই প্লাজমিডের থেকে জিনকে সংযুক্ত করে রিকম্বিনেন্ট টিআই প্লাজমিড তৈরি করা হয়। সাধারণভাবে উদ্ভিদের ক্ষেত্রে জিনগত যে উপাদান আদান প্রদান করা হয় সেটা সাধারণত টিআই প্লাজমিডকে ব্যবহার করা হয়, এবং রিকম্বিনেন্ট টিআই প্লাজমিডকে পোষক দেহে বা পোষক উদ্ভিদের মধ্যে প্রবেশ করানো হয় এবং সেখানে তার বৈশিষ্ট্যগুলি সে উল্লেখ প্রকাশিত করে। অর্থাৎ এই জিনটি যদি আমরা এই জীবের মধ্যে বা এই উদ্ভিদের মধ্যে প্রবেশ করায়, তাহলে এই উদ্ভিদটি এখন সেই প্রোটিনটি উৎপাদন করতে পারবে এবং সেই প্রোটিনটিকে গ্রহণ করলে সেই উদ্ভিদের যে ক্ষতিকারক জীব অর্থাৎ পেস্ট, তারা কিন্তু মারা যাবে। অর্থাৎ পেস্ট বা রেজিস্ট্যান্স হিসাবে তখন সেটি কাজ করবে। এটিকে বলবো আমরা জিএমও ক্রপ। এবার এই যে আমরা আলোচনা করলাম, এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যেমন মলিকুলার সিজার কাকে বলা হবে? তাহলে মলিকুলার সিজার, এই যে টার্মসগুলো ইউজ করা হলো, এই টার্মসগুলো তোমাদের কাছে পরিচিত হতে হবে। আমরা যেটা বুঝলাম সেই বোঝা থেকেই উত্তরগুলি চলে আসবে। কিরকম বলা হচ্ছে? মলিকুলার সিজার। তাহলে মলিকুলার মানে হচ্ছে আণবিক এবং সিজার মানে হচ্ছে কাঁচি, তার মানে হচ্ছে আণবিক কাঁচি। কাঁচির কাজ কি? তাহলে কাঁচির কাজ প্রধানত কোনো অংশকে কাট করা বা কেটে দেওয়া। তাহলে এই যে আমরা পদ্ধতিগুলি পড়লাম, সেই পদ্ধতির মধ্যে এমন একটি উৎসেচকের নাম তোমাদের বলতে হবে যে উৎসেচকটি হলো নিউক্লিক অ্যাসিডের একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে কাট করছে। তোমার ওদের উত্তর হয়তো ঠিকই। তাহলে সেই উত্তরটি কি? সেই উত্তরটি হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তোমরা তো ঠিকই ভেবেছ। তাহলে সেই উত্তরটি হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যেটি নিউক্লিক অ্যাসিডকে একটা নির্দিষ্ট জায়গায় কাট করছে। তাহলে মলিকুলার সিজার আমরা কাকে বলবো? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তোমরা এগুলো নোট করে নিতে পারো। এবার যদি বলা হয় দ্বিতীয় প্রশ্ন, যে আমরা মলিকুলার গ্লু কাকে বলবো? তাহলে মলিকুলার গ্লু মানে মলিকুলার মানে হচ্ছে আণবিক, গ্লু মানে হচ্ছে আঠা। অর্থাৎ আঠার কাজ কি? জোড়ার কাজ। তাহলে মলিকুলার গ্লু বলতে আমরা সেই উৎসেচককে বলবো যে উৎসেচকটি নিউক্লিক অ্যাসিডের দুটি অংশকে সংযুক্ত করছে। তাহলে কোন অংশটি? আমাদের এই পড়ার মধ্যে দেখো একটি উৎসেচকের নাম আসছে, যে উৎসেচকের নাম হলো লাইগেস। যে উৎসেচকটি দুটি ডিএনএ খণ্ডককে সংযুক্ত করছে। তাহলে এখানে উত্তরটি হলো লাইগেজ উৎসেচক। এবার যদি জিজ্ঞেস করা হয় যে মাইক্রোবিয়াল ইনসেকটিসাইড আমরা কাকে বলবো? তাহলে মাইক্রোবিয়াল ইনসেকটিসাইড বলতে আমি সেই ব্যাকটেরিয়াটাকে বলবো যে ব্যাকটেরিয়ার জিনকে ব্যবহার করে পেস্ট রেজিস্ট্যান্স করা হচ্ছে বা তাদের ক্ষতিকারক যে জীব তাকে ধ্বংস করা হচ্ছে। তাহলে আমরা যে নামটা একটু আগে ব্যবহার করলাম অর্থাৎ ব্যাসিলাস থুরিনজিয়ানসিস, তাকে বলা হবে মাইক্রোবিয়াল ইনসেকটিসাইড। যদি জিজ্ঞেস করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ার কাকে বলা হবে? তাহলে ইঞ্জিনিয়ারের কাজ কি? ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে কোন একটি প্রক্রিয়াকে সুন্দরভাবে সমাপন করা পদ্ধতিগতভাবে। তাহলে সেই জেনেটিক ইঞ্জিনিয়ার কাকে বলা হবে? সেই জেনেটিক ইঞ্জিনিয়ার বলা হবে অ্যাগ্রোব্যাকটেরিয়ামকে। যদি প্রশ্ন আসে তোমাদের কাছে যে এরকম প্রশ্ন যে আমরা জিন ট্যাক্সি কাকে বলবো? ট্যাক্সির কাজ কি? ট্যাক্সির কাজ হচ্ছে কাউকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া। তাহলে আমরা কাকে ব্যবহার করলাম, সেই মানে কোন জিনিসটি ব্যবহার করা হলো যে জিনিসটির মাধ্যমে কোনো জীব থেকে
নিউক্লিক অ্যাসিডকে আরেকটি জীবের মধ্যে স্থানান্তর করা হচ্ছে। দেখো আমাদের আলোচনাতে একটু আগেই আমরা একটি নাম পেয়েছি, তার নাম হচ্ছে প্লাসমিড বা প্লাসমিড ডিএনএ, যাকে আমরা বলেছি ভেক্টর। তাহলে এখানে জিন ট্যাক্সি প্লাসমিড ডিএনএ বা ভেক্টরকে বলা হবে, যারা একটি জীব থেকে আরেকটি জীবে নিউক্লিক অ্যাসিডকে নিয়ে যাবে। অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সেরকমভাবে বিভিন্ন রকম প্রশ্ন উত্তরগুলি এই অধ্যায়ে জিজ্ঞেস করা হয় এইভাবে। আজকে এই বায়োটেকনোলজির যে গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমাদেরকে বোঝালাম, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম সমস্যা হয় বা প্রশ্ন জিজ্ঞেস করা থাকে, তোমরা অবশ্যই সেটি নির্দিষ্ট জায়গায় অবশ্যই জানাবে এবং আমরা অতি দ্রুত সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে বায়োটেকনোলজির ক্লাসটি এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো রকম কোনো কিছু মতামত থাকলে, জিজ্ঞেস করার থাকলে অবশ্যই নির্দিষ্ট ক্ষেত্রে সেটি জানাবে। আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।